উত্তর কোরিয়া বর্তমান একবিংশ শতাব্দীর একটি ছোট দেশ, যার নাম শুনলে বিশ্বের সবচেয়ে শক্তিধর পরাশক্তি দেশগুলো আতঙ্কিত হয়ে যায়। এবং এ দেশটির সর্বোচ্চ নেতা হলো কিম জং উন, যিনি সবসময় আমেরিকা ও পশ্চিমাদের আতঙ্ক ও দৌড়ের উপর রাখেন। কিম জং উন, যিনি কখনো অদ্ভুত নিয়ম, কখনো পাগলামি স্বভাব, আবার কখনো মিসাইল মেরে বহির্বিশ্বের নিউজের হেডলাইনে চলে আসেন, বিশ্বের এই আতঙ্কের ব্যক্তিটি যার নাম কিম জং উন। কিম জং উন পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তি যে নিজেই কখন কি করে বসে সে নিজেই জানে না। আজ আমরা কথা বলবো উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও উত্তর কোরিয়া সম্পর্কে কয়েকটি চমকপ্রদ ও কিছু অজানা তথ্য দিব, এবং কেন বিশ্বের সকল মহান পরাশক্তি দেশগুলো এই ছোট দেশকে এতটা পরিমাণে ভয় পায়। আলোচনায় থাকবে বর্তমানে দেশটির বর্তমান অবস্থা, আয়তন, জনসংখ্যা, অর্থনীতি, ধর্মীয় রীতিনীতি, শাসনের ইতিহাস, মিসাইল ও পারমাণবিক সক্ষমতা। এছাড়া কেন আমেরিকা বা পশ্চিমা পরাশক্তি দেশগুলো কখনো উত্তর কোরিয়া হামলা করার সাহস পায় না এবং কিম জং উনের বিরুদ্ধে কথা বলতে পারে না। চলুন একসাথে যাত্রা শুরু করি এক লুকানো রহস্যময় দেশ ও তার রহস্যময় নেতার দিকে। বর্তমান একবিংশ শতাব্দীতে বিশ্বের রাজনীতিতে ও নিরাপত্তা জগৎসূত্রে উত্তর কোরিয়া এমন একটি দেশ যে দেশটি প্রায় বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, এবং এ দেশটির সর্বোচ্চ নেতা হলো কিম জং উন। কিম জং উন তার প্রায় বেশিরভাগ বক্তৃতায় সরাসরি আমেরিকা পশ্চিমাদের পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলা করে পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকে। কিন্তু প্রতিবারের মতো বরাবরই আমেরিকা পশ্চিমারা কিম জং উনের এরকম আক্রমণাত্মক বক্তব্য ও হুমকি শোনার পরও তারা এক প্রকার চুপ হয়ে থাকে। কিন্তু কেন? শুধু কি উত্তর কোরিয়ার ভয়ানক পারমাণবিক অস্ত্রের কারণে? পশ্চিমারা ভালো করে জানে কিম জং উন নিজেই একটা পারমাণবিক বোমা। তাকে খেপিয়ে তোলা মানে অযথা নিজেদের বিপদ নিজেদের ঘাড়ে তোলা। যুগের পর যুগ থেকে আমেরিকা ও পশ্চিমারা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো উত্তর কোরিয়াকে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়ে এসেছে, কিন্তু প্রতিবারই কিম জং উন এসব নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে কয়েকদিন পরপরই ঘোষণা ছাড়াই মিসাইল পরীক্ষা করে থাকে। কিন্তু এরপরে যখন আমেরিকার বিরোধিতা করতে যায়, তখনই আবার কিম জং উন পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকাকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকে। মানে কোনোভাবে আমেরিকা কিম জং উনকে দমিয়ে রাখতে পারে না। যেমন 2017 সালের সেপ্টেম্বরের 19 তারিখে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের জাতিসংঘের অধিবেশনে উত্তর কোরিয়াকে ধ্বংস করার হুমকি দিয়ে থাকেন। তিনি বলেন, উত্তর কোরিয়া যদি আমেরিকা বা তার মিত্র কোনো দেশে হামলা করে থাকে, তাহলে উত্তর কোরিয়াকে আমেরিকা ধ্বংস করে দিবে। এ প্রতিক্রিয়ার পর একদিন পার হওয়ার পর 21 সেপ্টেম্বর উত্তর কোরিয়ার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং জাতিসংঘের বাইরে সাংবাদিকদের সামনে কিম জং উনের পক্ষ থেকে ট্রাম্পের এই ভাষণকে কুকুরের গেউ গেউ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, আমাদের দেশে একটি প্রবাদ আছে, কুকুর গেউ গেউ করলেও কুচকাওয়াজ চলতে থাকে, এবং ট্রাম্পের এই ভাষণকে কুকুরের ঘেউ ঘেউ হিসেবে উল্লেখ করেন। এবং তিনি বলেন, আমেরিকা দিবাস্বপ্ন দেখছে, উত্তর কোরিয়াকে কখনো দমিয়ে রাখতে পারবে না আমেরিকা। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পকে উদ্দেশ্য করে ব্যঙ্গভাবে ও কটাক্ষভাবে বলেন, আমার ট্রাম্পের সহযোগীদের প্রতি দুঃখ হচ্ছে। আর এই ঘটনার মাত্র 3 দিন যেতে না যেতেই উত্তর কোরিয়া আবারও ভয়ানক ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা শুরু করে। এছাড়া আর কয়েকদিন পর অক্টোবর মাসে উত্তর কোরিয়া তখন তারা নতুন ইঞ্জিন ও রকেট সিস্টেম পরীক্ষা শুরু করে, যা পরবর্তী মাসের আইসিবিএম পরীক্ষার প্রস্তুতি ছিল। এবং 28 সেপ্টেম্বর 2017 সালে তারা হোয়াসং 15 নামের একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম পরীক্ষা করে, যা পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম বলে দাবি করা হয়েছিল। এবং বিশ্লেষকদের মতে এটা আমেরিকার মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা ছিল। মানে বিষয়টা এমন হলো, যেখানে আমেরিকা উত্তর কোরিয়াকে হুমকি দিয়ে ভয় দেখাতে চেয়েছিল, সেখানে উত্তর কোরিয়া ভয় তো পেল না, উল্টো আমেরিকার হুমকি ও নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই উল্টো উত্তর কোরিয়া একেবারে পারমাণবিক ওয়ারহেডের পরীক্ষা চালালো। যাই হোক দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন কেন পশ্চিমারা কখনো উত্তর কোরিয়ার বিরুদ্ধে সাধারণত কথা বলে না। কারণ উত্তর কোরিয়ার বিরুদ্ধে কথা বলে কোনো লাভ হয় না, বরং উল্টো পশ্চিমাদের আরো হুমকি ও ক্ষতির সম্মুখীন হতে হয়। কারণ এদেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন পশ্চিমাদের থেকেও এক পা বেশি এগিয়ে চলে। আচ্ছা, এবার আসি এদেশটির মূল পয়েন্টে। উত্তর কোরিয়া সম্পর্কে কিছু তথ্য যেগুলো না জানলেই নয়। উত্তর কোরিয়া এ দেশটির প্রচলিত সরকারি নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া, যা অবস্থিত পূর্ব এশিয়ায় কোরীয় উপদ্বীপের উত্তর ভাগে। এ দেশটির বর্তমান আয়তন প্রায় 1,20,538 বর্গ কিলোমিটার, গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 অনুযায়ী, অর্থাৎ এ দেশটি আমাদের বাংলাদেশের থেকেও ছোট। এ দেশটি বর্তমান জনসংখ্যা আনুমানিক প্রায় 26 মিলিয়ন বা 2,60,00,000। এ দেশটির জনসংখ্যা ঘনত্ব এবং জনবহুলতা প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 200 জন। অর্থনৈতিক তথ্য। উত্তর কোরিয়ার অর্থনৈতিক অবস্থা এদেশটির রাষ্ট্র কখনোই ঘোষণা করে না নির্ভরযোগ্যভাবে। তবে 2024 সালে আন্তর্জাতিক কৃষি সংস্থা অনুযায়ী এদেশটির মাথাপিছু আয় অনুমান হিসেবে মাত্র $1261 ধরা হয়েছে, অর্থাৎ আমাদের বাংলাদেশের মাথাপিছু আয়ের থেকেও অর্ধেকেরও কম। অথচ এত গরিব দেশেও উত্তর কোরিয়া আজ বিশ্বের পরাশক্তি দেশের মধ্যে একটি। এবার দেখব এদেশটি বর্তমান মোট অর্থনীতি বা জিডিপি। আমরা সবাই জানি উত্তর কোরিয়া কখনো তাদের অভ্যন্তরীণ বিষয় সাধারণত কখনো প্রকাশ করে না। তবে কিছু আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 2019 সালে দেশটির জিডিপি অনুমান ছিল মাত্র প্রায় $18 বিলিয়ন।
শুনতেই নিশ্চয়ই অবাক লাগছে, দেশটির সম্পূর্ণ অর্থনীতি আমাদের বাংলাদেশের চট্টগ্রাম শহরের থেকেও কম। এতটা গরিব দেশ হওয়ার পরও সামরিক ক্ষেত্রে পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের মধ্যে একটি উত্তর কোরিয়া। এত দুর্বল অর্থনীতির কোনো দেশ পৃথিবীতে এত শক্তিধর দেশের নিকটতম অবস্থানে ধারে কাছেও নাই। অথচ উত্তর কোরিয়ার মানুষ ঠিকমতো খেতে না পারলেও বিশ্বের যে কোনো হুমকিকে দমিয়ে রাখতে পারে। যদিও এই দেশটির পাশের দেশ সাউথ কোরিয়া অনেক ধনী একটি দেশ, তবে বিভিন্ন সময় আমেরিকার নিষেধাজ্ঞা ও বিভিন্ন কারণে উত্তর কোরিয়ার অর্থনীতি আজ এত দুর্বল। না হলে ধারণা করা যায় দেশটির অর্থনীতি তাদের পার্শ্ববর্তী দেশ সাউথ কোরিয়ার মতোই অনেকটা উন্নত হতো। এবার আমরা দেখব দেশটির বর্তমান ধর্ম ও সামাজিক পরিস্থিতি। উত্তর কোরিয়া দেশটি আনুষ্ঠানিকভাবে অ্যাথেইস্ট ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, অর্থাৎ এদেশটি কোনো ধর্মের রাষ্ট্র নয়। অর্থাৎ এদেশটি মুসলিম, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ বা ইত্যাদি কোনো ধর্মের অফিসিয়াল ভাবে রাষ্ট্র নয়। এদেশটি ধর্মের আঙ্গিনায় খুব কম তথ্য পাওয়া যায়। একটি উৎস বলছে আনুমানিক 1.5% মতো মানুষ খ্রিস্টান হতে পারে। সরকারি তথ্য অনুযায়ী 2002 সালে উত্তরে রিপোর্ট করা হয়েছিল প্রায় 12,000 প্রোটেস্ট্যান্ট, 10,000 বৌদ্ধ, 800 ক্যাথলিক ইত্যাদি। অর্থাৎ 2,60,00,000 মানুষের ভিতর মাত্র গুটি কয়েক কিছু মানুষ ধর্মে বিশ্বাসী। কিন্তু তারপরে দেশটিতে ধর্ম পালনে অনেক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। অর্থাৎ সাধারণ মানুষের জীবনে ধর্মীয় স্বাধীনতা অত্যন্ত সীমাবদ্ধ। এই বিষয়টি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত স্বাধীনতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরে। দর্শক, এবার আসবো আমরা সবথেকে এই ভিডিওর মেইন পয়েন্টে, যেটার জন্য এতক্ষণ আপনারা অপেক্ষা করেছিলেন। কিম জং উন কিভাবে উত্তর কোরিয়ার শাসনামলে সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন। মূলত কোরিয়া উত্তরাংশ শাসনের দায়িত্ব প্রথম শুরু করেন কিম ইল সং 1948 থেকে 1994 সাল পর্যন্ত। এরপর আসেন কিম জং ইল 1994 থেকে 2011 সাল পর্যন্ত। এরপর তার মৃত্যুর পর 2011 সালে সর্বশেষ আসেন কিম জং উন, যিনি তখন থেকে আজ পর্যন্ত উত্তর কোরিয়া রাষ্ট্রটির নিয়ন্ত্রণ নেন। মূলত কিম জং ইল ছিল কিম জং উনের পিতা। সুতরাং বাবার মৃত্যুর পর থেকেই কিম জং উন উত্তর কোরিয়ার শাসন ক্ষমতায় আসে। আর কিম জং উন দায়িত্ব গ্রহণ করার পর থেকে বিশ্ব রাজনীতিতে এক বিশাল পরিবর্তন ঘটতে থাকে। তিনি এক শক্তিশালী ব্যক্তিত্ব। শাসনকালে অনুশাসন, প্রতিপক্ষ উচ্ছেদ, দ্বিপাক্ষিক বৈঠক সবকিছু করেছেন। কিম জং উন এর শাসনের সময় থেকে উত্তর কোরিয়া ধীরে ধীরে পৃথিবীর মধ্যে অন্যতম একটি সামরিক শক্তিশালী দেশের দিকে উন্মোচিত হতে থাকে। একটি অত্যন্ত গরিব দেশ হওয়া সত্ত্বেও উত্তর কোরিয়া তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে এতটাই প্রভাবশালী হতে থাকে যে বিশ্বের পরাশক্তি দেশগুলোকেও চিন্তিত করে তোলে। মূলত কিম জং উন ক্ষমতা আসার পর থেকে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক ও মিসাইল প্রযুক্তি আরও দ্রুত উন্নতি করতে থাকে। এরই ধারাবাহিকতায় উত্তর কোরিয়া 2016 ও 2017 সালে মানবসৃষ্ট বিশ্বের সবথেকে ভয়ানক ও ধ্বংসাত্মক বোমা হাইড্রোজেন বোমার পরীক্ষা দাবি করে, যা তৎকালীন সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে এবং উত্তর কোরিয়াকে স্বাভাবিকভাবে পশ্চিমারা অত্যন্ত ভয় পেতে থাকে। এছাড়া ধীরে ধীরে উত্তর কোরিয়া তাদের সামরিক প্রযুক্তিতে আরও উন্নতি করতে থাকে এবং কিম জং উনের শাসনামলে বিভিন্ন সময় উত্তর কোরিয়া ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ICBM বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এর সফল পরীক্ষা চালানো হয়, যার মিসাইল রেঞ্জ সরাসরি আমেরিকার মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রয়েছে। কালক্রমে বিভিন্ন পর্যায়ে অবস্থান করে বর্তমান উত্তর কোরিয়া পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি দেশ। বর্তমান 2025 সালে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী বিশ্বের অন্যতম বৃহৎ বাহিনী। আনুমানিক 1.2 থেকে 1.3 মিলিয়ন বা 12 লক্ষ থেকে 13 লক্ষ সক্রিয় সেনা রয়েছে এবং অনুসারী রিজার্ভের সংখ্যা অনেক বেশি। এছাড়া এই দেশটি একটি পারমাণবিক শক্তিধর দেশ। যদিও এই দেশটি তাদের সামরিক পারমাণবিক সক্ষমতার সংখ্যা প্রকাশ করে না, তবে পশ্চিমা গবেষণা বিশ্লেষকদের মত অনুযায়ী এই দেশটিতে পারমাণবিক অস্ত্র ধারণ করে বলে ধারণা করা হয়। আনুমানিক 50টির মতো পারমাণবিক যুদ্ধাধিকার রয়েছে এমন অনুমান করা হয়। এছাড়া উত্তর কোরিয়া পারমাণবিক ওয়ারহেড বহনকারী মিসাইল সিস্টেমের মধ্যে এমন মিসাইল রয়েছে যেগুলো পুরো আমেরিকার মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে সক্ষম। বর্তমান এ দেশটির মোট অর্থনীতি বা জিডিপি এর 20 থেকে 30% মতো বা তার কাছাকাছি অংশ প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যয় হয়। একবার চিন্তা করে দেখুন যে দেশটির অর্থনীতি এতটা দুর্বল, অথচ দেশটির মোট অর্থনীতির 20 থেকে 30% এত বিশাল পরিমাণ অর্থ যা সামরিক ক্ষেত্রেই ব্যয় হয়। এইসব কারণে যদিও এই দেশটি অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল, তবু সামরিক ও কৌশলগত দিক থেকে পশ্চিমা দেশগুলো ও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এবার আসি কেন পশ্চিমা দেশগুলো সাধারণত উত্তর কোরিয়াকে এত ভয় পায়। দেখেন, প্রথমত বর্তমান উত্তর কোরিয়ার রয়েছে ভয়ানক সকল পারমাণবিক অস্ত্র ও মিসাইলের সম্ভাব্যতা। যে কোনো সময় এমন দেশ থেকে দাবি বা হুমকি আসতে পারে অথবা অপব্যবহার হতে পারে। এটি একটি বড় নিরাপত্তা ঝুঁকি। এছাড়া পশ্চিমারা ভালো করেই জানে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সম্পর্কে। কিম জং উন, যিনি পশ্চিমাদের বিভিন্ন সময় সরাসরি পারমাণবিক হামলা করে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকে, যেটি পশ্চিমা দেশগুলোর জন্য নিরাপত্তা একটি সর্বোচ্চ হুমকি হিসেবে কাজ করে। দ্বিতীয়ত, উত্তর কোরিয়া অসামান্য কৌশল ব্যবহার করতে পারে, যেমন সাইবার যুদ্ধ, চরম কিংবা অসম প্রযুক্তি। এ ধরনের দৃষ্টান্ত রয়েছে উত্তর কোরিয়ার। যদিও এদেশটির অর্থনীতি অত্যন্ত দুর্বল, তবুও এদেশটি সাইবার নিরাপত্তা যথেষ্ট উন্নত। এছাড়া উত্তর কোরিয়ার মিত্র দেশগুলো অত্যন্ত শক্তিশালী, যেমন চীন, রাশিয়া, ইরান ইত্যাদি।
মূলত এইসব দেশগুলো উত্তর কোরিয়ার অভ্যন্তর নিরাপত্তা বিঘ্নিত হলে এসব দেশগুলো উত্তর কোরিয়ার পাশে দাঁড়াতে পারে বলে ধারণা করা যায়, যা পশ্চিমা দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ ও হুমকি হিসেবে কাজ করে। তৃতীয়ত, উত্তর কোরিয়ার আন্তর্জাতিক নিয়ন্ত্রণ, তথ্য ও স্বচ্ছতা অত্যন্ত সীমিত ও খুব কঠোর, যার কারণে উত্তর কোরিয়ার অভ্যন্তরে এ দেশটির ভিতর কখন কি হচ্ছে সেগুলো পশ্চিমারা তাদের উন্নত গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমেও তা পুরোপুরি জানতে পারে না। ফলে এ দেশটির ভিতর কখন কি হয় সেটা অনুমান করা খুবই কঠিন, কিন্তু সম্ভাব্য বিপদের পরিমাণ বড়। এসব কারণে উত্তর কোরিয়া একটি ছোট দেশ হয়েও পশ্চিমা দেশগুলো উত্তর কোরিয়াকে অনেকটা ভয় পায় ও আতঙ্কের মধ্যে থাকে। পরিশেষে আজ আমরা দেখেছি একটি দেশের আয়তন, জনসংখ্যা, রাজনৈতিক দুর্দশা, আর্থিক অবস্থা ইত্যাদি যত সীমাবদ্ধতা হোক না কেন, তা সামরিক ও কৌশলগত সক্ষমতা, সঠিক রাজনৈতিক নেতৃত্ব ও সঠিক সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক মনোবল নিয়েও যে কোনো দেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে তাকাতে পারে। উত্তর কোরিয়া বর্তমান একবিংশ শতাব্দীতে শুধু একটি দেশ নয়, বরং একটি বিশ্ব রাজনীতির এক চতুরতার প্রতীক। উত্তর কোরিয়া বর্তমানে তাদের কৌশলগত ও পর্যাপ্ত সামরিক সক্ষমতার মাধ্যমে পৃথিবীর যে কোনো দেশের হুমকি ও আক্রমণাত্মক সক্ষমতাকে কঠোর জবাব দিতে সক্ষম। অথচ আমাদের বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার আজ দীর্ঘ প্রায় 54 বছর পার হওয়ার পরও আজ আমাদের বাংলাদেশ এক প্রকার পরাধীন একটি দেশ। উত্তর কোরিয়া থেকে বাংলাদেশ আয়তন, জনসংখ্যা এমনকি অর্থনৈতিক সক্ষমতা অনেক গুণ বেশি বৃদ্ধি থাকার পরও বাংলাদেশ আজ নিজের পায়ে পুরোপুরি দাঁড়াতে ব্যর্থ। দিল্লির দাসত্ব থেকে এখনো বাংলাদেশ বের হতে পারে নাই, পার্শ্ববর্তী দেশগুলোর হুমকির জবাব কখনো বাংলাদেশ দিতে পারেনি। যাই হোক, ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন এবং পরবর্তী যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।